মুভির শুরুতেই আমরা দেখি একটা মেয়ে পানিতে ডুবে যাচ্ছে। তবে হঠাৎই তার হুঁশ ফিরে আসে আর দেখা যায় এটা ছিল তার মনের ভ্রম। মেয়েটার হুঁশ আসতেই সে দেখে সে ফাঁসিতে ঝুলে আছে। মেয়েটা বাঁচার জন্য ছটফট করছে, সাহায্যের জন্য জোরে জোরে চিৎকার করছে, কিন্তু কেউ তার চিৎকার শুনতে পায় না। মেয়েটা কিছুক্ষণ ছটফট করতে করতে সেখানেই মারা যায়। মেয়েটাকে দেখেই বোঝা যাচ্ছে সে নিজে ইচ্ছে করে মারা যায়নি, কেউ তাকে জোর করে ফাঁসি লাগিয়ে খুন করেছে। এই মেয়েটির নাম হলো তান্ত্রী, যে একজন ডাক্তার। কয়েকদিন আগে তান্ত্রী হাইড্রোথেরাপি পদ্ধতিতে একজন পেশেন্টের ডেলিভারি করিয়েছিল। জন্মের পর তান্ত্রী বাচ্চাটার হার্টবিট চেক করতেই তার চোখে মুখে কেন জানি একটা কালো ছায়া নেমে আসে। এটা দেখে এডা নামের একজন নার্স এসে তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে তান্ত্রী, তোমাকে এত চিন্তিত লাগছে কেন? তান্ত্রী এডার কোলে মাথা রেখে কান্না করতে থাকে, কিন্তু তাকে কিছুই বলে না। পরের দিন এরা আরেকজন প্রেগনেন্ট মহিলাকে হাইড্রোথেরাপি রুমে নিয়ে এসেছে, কিন্তু রুমের ভেতরে ঢুকে সে ভয়ে জোরে চিৎকার করতে থাকে, যেন কোনো ভূত দেখেছে। তবে ভেতরে শুধু একটা তেলাপোকা ছিল। এরা একটু স্বাভাবিক হয়ে পেশেন্টকে বলে, আপনি এখানেই থাকুন, আমি ডক্টরকে ডেকে নিয়ে আসি। কিন্তু এবার প্রেগনেন্ট মহিলাটি খুব জোরে জোরে চিৎকার করতে থাকে। এডা রুমের ভেতরে গিয়ে পর্দা সরাতেই এবার কোনো তেলাপোকা নয়, তান্ত্রীর ঝুলন্ত লাশ দেখতে পায়। লাশ দেখে তো তারা দুজনেই প্রচন্ড ভয়ে কাঁপতে থাকে। এখানেই সিন কাট হয়ে এবার আমরা পিকা ও আরুম নামের দুজন মেয়েকে দেখতে পাই। তারা দুজন নতুন তৈরি হওয়া একটা হসপিটালে এসে বলে তারা নার্সিং এর ইন্টার্নশিপ করতে এসেছে। তবে একজন সিকিউরিটি গার্ড তাদেরকে বলে এখানে মেয়েদের জন্য কোনো ইন্টার্নশিপ নেই। পিকা ও আরুম খুবই অবাক হয়ে বলে, কিন্তু এই হসপিটালের কথা জানতে পেরে আমরা তো অনেক দূর থেকে এসেছি। তখনই হসপিটালে কাজ করা একজন ডাক্তার এসে তাদেরকে দেখে বলে, তাহলে আজ রাতে আপনারা এখানেই থাকুন, কিন্তু কাল সকাল হলেই আপনাদেরকে চলে যেতে হবে। এখানে শুধুমাত্র ছেলেরাই ইন্টার্নশিপ করতে পারে। তখনই সেখানে এডা নামের সেই নার্স আসে আর তাদের দুজনকে হসপিটালের ভেতরে নিয়ে যায়। পিকা ও আরুম তো খুবই টেনশনে পড়ে যায় যে সত্যি কি তারা এই হসপিটালে ইন্টার্নশিপ করতে পারবে না। তারা তো একজনের রেকমেন্ডেশনে এখানে এসেছিল। আরুম পিকাকে বলে, তুমি একবার অফিসে গিয়ে কথা বলে দেখো। কথা বলার পর অফিসে বসে থাকা লোকটা তাদের ভরসা দিয়ে বলে, কোনো সমস্যা হবে না, তারা দুজন এই হসপিটালে ইন্টার্নশিপ পেয়ে যাবে। সে নিজে হসপিটালের মালিকের সাথে কথা বলবে। অফিসে কথা বলে পিকা রুমে এসে দেখে আরুম কারোর সাথে ফোনে কথা বলছে। সে যেন কিছু ট্যাবলেটের কথা বলছিল, যেটা সে নিজেই ফার্মেসি থেকে কিনে খেয়েছে। আরুম যেন কিছু একটা নিয়ে খুব টেনশন করছিল। পিকাকে আসতে দেখে আরুম ঘাবড়ে গিয়ে ফোন রেখে দেয় আর তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে যায়। পিকা আরুমের পেছনে পেছনে বাইরে এসে বলে, তোমার স্কার্টের পেছনে রক্ত লেগে আছে। এটা শুনে আরুম আরো বেশি ঘাবড়ে যায় আর তাড়াতাড়ি বাথরুমের দিকে দৌড় দেয়। তবে করিডোর দিয়ে যাওয়ার সময় তার কেমন যেন খুব অস্বস্তি লাগছে। তার মনে হচ্ছে কেউ যেন তাকে ফলো করছে। আর সত্যিই তখন আমরা দেখতে পাই আরুমের পেছনে একটা ভয়ঙ্কর হাত তার দিকেই এগিয়ে আসছে। আরুমের মনে হলো কেউ যেন পেছন থেকে তাকে টাচ করেছে। সে সাথে সাথে পেছনে ফিরে তাকায়, কিন্তু কাউকেই দেখতে পায় না। আরুম মনের ভুল ভেবে ব্যাপারটা ইগনোর করে আর সামনে থাকা একটা দরজা খোলে। তবে সেটা বাথরুম নয়, হাইড্রোথেরাপি রুম ছিল। সে আশেপাশে বাথরুম খুঁজে না পেয়ে সেই ঘরে তার ড্রেস চেঞ্জ করা শুরু করে। কিন্তু হঠাৎ সেই ঘরে বেসিনের নল নিজে নিজেই খুলে যায় আর নল দিয়ে রক্ত পড়তে থাকে। হঠাৎ পানি পড়ার শব্দ শুনে আরুম খুবই চমকে যায় আর কাছে এসে নলটা বন্ধ করে দেয়। কিন্তু তখনই পেছনে আরেকটা নল খুলে যায়। তবে এই নলের পানি পরিষ্কার ছিল, তাই আরুম সেই নলের পানি দিয়ে হাত মুখ ধোয়া শুরু করে। কিন্তু হঠাৎ সে ঘরের ভেতরে কারো হাঁটার শব্দ শুনতে পায়। তার মনে হচ্ছে কেউ যেন ঠিক তার পেছনেই দাঁড়িয়ে আছে। আরুম পেছনের পর্দা সরিয়ে ফেলে, কিন্তু কাউকে দেখতে পায় না। এবার আরুম অনেক ভয় পেয়ে যায়। সে ঘর থেকে বাইরে বেরোতে চায়, কিন্তু তার মনে হয় কেউ যেন তাকে পেছন দিকে টানছে। তার পেছনে কালো হাতের ছায়া দেখা যায়, কিন্তু আরুম পেছনে ঘুরতেই সেটা অদৃশ্য হয়ে যায়। এবার সামনে থেকে কেউ তাকে ডাক দেয় আর আরুম সামনে ঘুরতেই দেখে এডা দাঁড়িয়ে আছে। এডা তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? আরুম বলে, আমি বাথরুম খুঁজতে গিয়ে এখানে চলে এসেছি। যাই হোক, পরের দিন যে তাদের এই হসপিটালে রেকমেন্ড করেছিল সেই লোকটা ম্যানেজমেন্ট হেড টিটোর সাথে কথা বলে। তাই টিটো তাদের দুজনকে বলে এই হসপিটালটা 5 বছর পর আবারও চালু করা
করা হয়েছে। এখন হসপিটালে অনেক নতুন স্টাফ দরকার, তাই তোমাদের এখানে ইন্টার্নশিপ করার পারমিশন দিচ্ছি। পরের দিন পিকা আর আরুমকে হসপিটালের ক্যাম্পের জন্য বাইরে যেতে হবে। ম্যানেজমেন্ট হেড টিটো নিজেও একজন ডাক্তার, সে হসপিটালের বাকি স্টাফদের নিয়ে ক্যাম্পে আসে, কিন্তু শহরের কেউই তাদের কাছে চিকিৎসা করাতে আসে না। এমনকি সবাই সেই হসপিটালে যেতেও ভয় পাচ্ছে, কারণ হসপিটালে 5 বছর আগে একটা মেয়ে সুইসাইড করেছিল। তাই সবাই মনে করে ওই হসপিটালটা অভিশপ্ত। এদিকে পিকা পাশে দাঁড়িয়ে সুইসাইডের কথাটা শুনে ফেলে আর একেবারে চমকে যায়। তবে টিটো বলে সেই সুইসাইডের ঘটনার পর অনেক বছর পার হয়ে গেছে, তাই এখন এটা নিয়ে ডিসকাস করা বোকামি ছাড়া আর কিছুই না। কিছুক্ষণ পর টিটো রিঙ্গো নামে একজন ডাক্তারকে বলে, তুমি সবাইকে নিয়ে হসপিটালে ফিরে যাও, আমার ক্যাম্পে আরো কিছু কাজ আছে, আমি পরে যাচ্ছি। বাকি সবাই রিঙ্গোর সাথে ফিরে যাচ্ছে, কিন্তু আরুম তাদের সাথে যায় না, কারণ তাকে অন্য কোথাও যেতে হবে। আসলে আরুম একটা হোটেলে তার বন্ধুর সাথে দেখা করতে এসেছে। ছেলেটা আরুমের সাথে ফিজিক্যাল হওয়ার চেষ্টা করে, তবে আরুম বলে, এসব আগেও আমার ইচ্ছেতে হয়নি, তুমি আমার ড্রিঙ্কে কিছু মিশিয়েছিলে, তাই সেদিন নেশার ঘোরে আমরা কাছাকাছি এসেছিলাম, আর এখন সেটার ফল আমি ভুগছি। আমাকে ফার্মেসি থেকে ট্যাবলেট কিনতে হচ্ছে, আমি এখন প্রেগনেন্ট হয়ে গেছি। ছেলেটা বলে, তো তুমি এটা নিয়ে এত চিন্তা করছো কেন? আমি তো বাচ্চার সব দায়িত্ব নেয়ার জন্য রেডি আছি। কিন্তু এই কথা শুনে আরুম যেন আরো বেশি রেগে যায়। সে বলে, তুমি রেডি হলেও এত বড় দায়িত্ব নেয়ার জন্য আমি এখনো রেডি না। এদিকে হসপিটালে ফিরে টিটো হাইড্রোথেরাপি রুমটাকে ভালোভাবে পরিষ্কার করার অর্ডার দেয়, যাতে সেই রুমটা অন্য কোনো কাজে ব্যবহার করা যায়। সেদিন রাতে আরুম টিটোর সাথে ডিউটি করছিল। সব পেশেন্ট চলে যাওয়ার পর টিটো আরুমকে বলে, আমাদের ডিউটি শেষ হওয়ার এখনো 30 মিনিট বাকি আছে, যদি আরো কোনো পেশেন্ট আসে তাহলে আমাকে ডেকে দিও। এটা বলে টিটো চলে যেতে পিকা সেই রুমে উকি দিয়ে আরুমকে জিজ্ঞেস করে, কি রে, আজকে ডিউটি কেমন হলো? আরুম বলে, ঠিকই তো ছিল। তারা যখন কথা বলছিল তখনই একটা অদ্ভুত মেয়ে তাদের দিকে না তাকিয়েই সোজা রুমের ভেতরে ঢুকে পড়ে আর একটা চেয়ারে গিয়ে বসে। আরুম মেয়েটাকে দেখে জিজ্ঞেস করে, আপনি কে? আপনি তো কোনো অ্যাপয়েন্টমেন্টও বুক করেননি। তবে মেয়েটা তাদের দিকে তাকিয়ে অদ্ভুত ভাবে বলে, আমার অ্যাপয়েন্টমেন্ট অনেক আগে থেকেই বুক করা আছে। মেয়েটা তাদের দিকে তাকিয়ে এমন একটা বিটকেল হাসি দেয়, যেটা দেখে আরুম ও পিকার শরীর শিউরে ওঠে। পিকা বলে, দাঁড়াও, আমি কাউন্টারে গিয়ে ওর কমপ্লেন করে আসছি। পিকা চলে গেলে এখন আরুম একাই সে মেয়েটার সাথে আছে। মেয়েটা আরুমের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর তার মুখে সেই বিটকেল হাসি। আরুম মেয়েটার নাম জিজ্ঞেস করলে মেয়েটা বলে, আমার নাম তান্ত্রী। আসলে এটাই হলো সেই তান্ত্রী যাকে আমরা মুভির শুরুতে সুইসাইড করতে দেখেছিলাম। আরুম মেয়েটার হাসি দেখে বেশ ভয় পেয়ে যায় আর অন্যদিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু তান্ত্রী এখনো আরুমের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তান্ত্রীর মুখ দিয়ে টপ টপ করে পানিও পড়ছিল। এটা দেখে আরুম ভয় পেলেও সাহস করে সে তান্ত্রীর হাসির মাঝে তার মুখ মুছে দেওয়ার চেষ্টা করে। তখনই হঠাৎ তান্ত্রী তার পেটের উপর 2 হাত রাখে। এতে তো আরুম আরো বেশি ভয় পেয়ে যায়, তবে সে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে। কিছুক্ষণ পর হঠাৎ তান্ত্রী আরুমের মুখের সামনে এসে জোরে চিৎকার করে, সাথে সাথে সেই ঘরে সব লাইটও চলে যায়। আচমকা এমন একটা ঘটনা ঘটায় আরুম তো ভয়ে একেবারে জমে যাচ্ছে। সে কাঁপা কাঁপা হাতে পকেট থেকে মোবাইলটা বের করে ফ্ল্যাশ লাইট জ্বালায় আর চারিদিকে তান্ত্রীকে খুঁজতে থাকে, কিন্তু তান্ত্রী আর সেখানে নেই। আরুম তাড়াতাড়ি দরজা দিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার মুখের ওপর দরজাটা বন্ধ হয়ে যায়। সে জানালা দিয়ে কাউকে ডাকতে যায়, কিন্তু জানালাও নিজে নিজে বন্ধ হয়ে গেছে। হঠাৎই পেছন থেকে কিছু ভেঙে যাওয়ার শব্দ শোনা যায়। আরুম পেছনে তাকাতেই দেখে তান্ত্রী তো আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে আর বারবার দেয়ালে মাথা ঠুকছে। আরুমকে দেখেই তান্ত্রী দ্রুত আরুমের দিকে দৌড়ে আসে। আরুম তো ভয়ে নিচে বসে পড়ে আর তান্ত্রী আবারও গায়েব হয়ে যায়। আশেপাশে আর কোনো শব্দ না পেয়ে আরুম উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু এবার তার শরীর খুব ভারী ফিল হচ্ছিল। টলতে টলতে একটা আয়নার সামনে দাঁড়াতেই আরুম দেখে তান্ত্রী তার ঘাড়ে বসে আছে। তখনই তান্ত্রী আরুমের মুখের উপরে হামলা করে আর তাকে নিচে ফেলে দেয়। আরুমের প্রচন্ড চিৎকার শুনে টিটো দৌড়ে আসে আর তাকে স্বাভাবিক করার চেষ্টা করে। সিন শিফট হয়ে এবার একজন সুইপারকে দেখানো হয়। এই সুইপার আগে একবার আরুমের সাথে খুবই খারাপ ব্যবহার করেছিল।
একদিন রাতে সেই সুইপার অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়ার সময় একটা ট্রাককে ওভারটেক করার চেষ্টা করে, আর যখনই সে ওভারটেক করে তখনই গাড়ির সামনে তান্ত্রিকে দাঁড়িয়ে থাকতে দেখে। লোকটা খুবই ভয় পেয়ে গাড়িটা রিভার্সে নেওয়া শুরু করে। কিছুক্ষণ পর সে আবারও ট্রাকটাকে ওভারটেক করতে চায়, কিন্তু এবার অ্যাম্বুলেন্সের সামনে একটা বাস চলে আসে। সুইপার তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স থামিয়ে দেয়, কিন্তু পেছন থেকে সেই ট্রাক এসে অ্যাম্বুলেন্সে ধাক্কা মারে। ট্রাকে থাকা সব রড অ্যাম্বুলেন্স ভেঙে সুইপারের সারা শরীরে ঢুকে যায়, আর সুইপার সেখানেই মারা যায়। এবার অ্যাম্বুলেন্সের সামনের আয়নায় আবারও তান্ত্রীর আত্মাকে দেখা যায়। পরের দিন সকালে সুইপারের বীভৎস লাশ দেখে হসপিটালের সবাই খুব ঘাবড়ে গেছে। লাশ দেখে আরুম খুব কান্না করতে থাকে। পিকা এসে অবাক হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? তুমি এভাবে কেন কান্না করছো? আরুম বলে, কাল হিরো আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছিল, তাই আমি মনে মনে প্রে করেছিলাম যেন সে মরে যায়, কিন্তু আমি সত্যি সত্যি এটা চাইনি। তাহলে কি সে আমার জন্যই মারা গেছে? এসব শুনে পিকা আরুমকে সান্ত্বনা দিয়ে বলে, আরে চিন্তা করো না, এসব তোমার কারণে হয়নি। অন্যদিকে এডা আর আরেকজন লোককে দেখা যায় যাদের টিটো হাইড্রোথেরাপির রুমটা পরিষ্কার করার দায়িত্ব দিয়েছে, কিন্তু তারা যতই রুমটা ঠিক করার চেষ্টা করে ততই সবকিছু আরো বেশি খারাপ হয়ে যায়। কখনো বেসিনের নল ভেঙে যায়, কখনো জেনারেটর নষ্ট হয়ে যায়, আবার কখনো নিজে নিজেই সব জিনিস ভেঙে পড়ে। লোকটা এডাকে বলে, এই রুমটা কখনোই ঠিক করা সম্ভব নয়, এটাই ভালো হবে রুমটাকে চিরদিনের জন্য বন্ধ করে দেয়া হোক। তাই তারা এই সিদ্ধান্ত নিয়ে রুমের দরজার জায়গায় একটা দেয়াল বানিয়ে দেয়। এরপর লোকটা সব কাজ শেষ করে যেই চলে যাচ্ছে তখনই সেখানে সব লাইট অফ হয়ে যায়। লোকটা কাছাকাছি কোথাও কারো চলাফেরার শব্দ শুনতে পায়, তবে সে ভাবে নিশ্চয়ই এডা আবার ফিরে এসেছে। লোকটা জেনারেটর অন করে এডাকে বলে, তুমি এত রাতে আবারও কেন এখানে এলে? তখনই জেনারেটরও বন্ধ হয়ে যায়। লোকটা ভয়ে ভয়ে মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে আশেপাশে এডাকে খুঁজতে থাকে, কিন্তু আমরা দেখতে পাই লোকটার পেছনের দেয়ালে তান্ত্রীর আত্মা উল্টো হয়ে ঝুলে আছে। লোকটা কিছুর আওয়াজ শুনে যেই পেছনে ঘুরে তাকায় তখনই তান্ত্রী লোকটার একেবারে মুখের সামনে চলে আসে। তান্ত্রীর ভয়ঙ্কর বিভৎস চেহারা দেখে লোকটা ভয়ে চিৎকার করতে থাকে। বাঁচার জন্য সে আর পেছনে না তাকিয়ে জোরে দৌড় দেয়। সে হসপিটালের বাইরে বেরিয়েও খুব জোরে দৌড়তে থাকে। এক সময় লোকটা একটা নদীর কিনারায় এসে থেমে যায়। নদী পার হওয়ার জন্য নদীর ওপর একটা গাছ ফেলে রাখা আছে। লোকটা ভয়ে ভয়ে গাছের উপরে উঠে নদী পার হতে যায়, কিন্তু পা স্লিপ করে নিচে পড়ে যায়। তবে সে কোনো রকমে গাছটাকে ধরে আটকে থাকে। লোকটা বারবার ওপরে ওঠার চেষ্টা করে, কিন্তু কিছুতেই ওপরে উঠতে পারছে না। হঠাৎ পানির নিচে থেকে তান্ত্রীর আত্মা বেরিয়ে এসে লোকটার পা ধরে ফেলে। এরপর তান্ত্রী লোকটাকে টেনে পানির নিচে নিয়ে যায়। তবে লোকটা কোনো রকমে পানি থেকে উঠে আবারও হসপিটালে ফিরে আসে। সে সব জায়গায় এডাকে খুঁজতে থাকে, কারণ সে এডাকে কিছু একটা বলতে চায়। কিছুক্ষণ খোঁজার পর সে একটা করিডোরে এডাকে দেখতে পায়, কিন্তু যখনই সে এডাকে ডাক দেয় এডা তার কোনো কথাই না শুনে অদ্ভুতভাবে একটা রুমে ঢুকে পড়ে। লোকটা এডার পিছু পিছু সেই রুমের ভেতরে ঢুকে, কিন্তু কোথাও এডাকে আর দেখতে পায় না। হঠাৎ পা স্লিপ করে লোকটা মেঝেতে পড়ে যায়, আর ঘাস কাটার মেশিন অন হয়ে লোকটার ওপরে এসে পড়ে। মেশিনটা ততক্ষণ চলতে থাকে যতক্ষণ না লোকটা মারা যায়। এবার দেখা যায় তান্ত্রীর আত্মাই এই মেশিনটাকে কন্ট্রোল করছে, আর এই লোকটাকে তান্ত্রী খুন করেছে। সেদিন রাতে পিকা ও আরুম একটা রুমে ঘুমিয়েছিল। হঠাৎ ঘুমের মধ্যে পিকার কারেন্টের মতো ঝটকা লাগতে শুরু করে। সে পাশে তাকিয়ে দেখে আরুমেরও একই রকম ঝটকা লাগছে। পিকা তাড়াতাড়ি আরুমকে ডেকে তোলে। আরুম বলে, তোমার মনে আছে সেদিন যে মেয়েটা এসে ডেন্টাল চেয়ারে বসে পড়েছিল? সেই মেয়েটাই প্রথমে তোমার উপরে ছিল। আমি যখন মেয়েটাকে দেখলাম আর তোমাকে জাগানোর চেষ্টা করলাম তখনই সে আমার উপরে চলে এলো। এই কথাগুলো বলতে বলতে আরুম খুব বেশি ঘাবড়ে যায়। সে আরো বলে, মেয়েটার অনেক লম্বা জিহ্বা ছিল, আর সে জিহ্বা দিয়ে আমাকে চাটছিল, আমার চুল নিয়েও নাড়াচাড়া করছিল। ওই মেয়েটা কোনো মানুষ নয় পিকা। তারা দুজনে খুব ভয় পেয়ে গেছে, আর ঠিক তখনই কেউ রুমের দরজায় জোরে জোরে নক করতে থাকে। দরজা খুলে একজন স্টাফ ভেতরে এসে বলে হসপিটালে আরেকজনের মৃত্যু হয়েছে। পিকা আর আরুম গিয়ে দেখে সেই লোকটার ক্ষতবিক্ষত লাশ মেঝেতে পড়ে আছে।
পিকা এবার এডাকে সান্ত্বনা দেওয়ার জন্য তার রুমের দিকে যায়, কারণ মারা যাওয়া লোকটা আসলে এডার হাজবেন্ড ছিল। পিকা এডার রুমের সামনে এসে দেখে সেখানে আগে থেকেই রিঙ্গো বসে আছে। রিঙ্গো এডাকে বলছে, তুমি আমাকে সব সত্যি কথা খুলে বলো। তুমি যদি সত্যিটা না বলো তাহলে আমি তোমার প্রোটেকশনের কোনো দায়িত্ব নিতে পারবো না। কিন্তু তখনই পিকা রুমের ভেতরে ঢোকে আর তাকে দেখে রিঙ্গো রাগ হয়ে সেখান থেকে চলে যায়। সেদিন রাতে পিকা দেখে আরুম খুব টেনশনে লনের সামনে বসে কান্না করছে। পিকা এসে তাকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে, সত্যি করে বলো তো। তবে আরুম কিছুই বলতে চাইছিল না। পিকা বলে, তুমি যদি আমাকে না বলো তাহলে আমি তোমাকে কিভাবে হেল্প করব। এবার আরুম খুব বেশি কান্না করতে করতে বলে তার ফ্রেন্ড ছাড়াও এই হসপিটালে তার সাথে অনেকবার ফিজিক্যাল অ্যাসল্ট হয়েছে। পিকা খুবই অবাক হয়ে জিজ্ঞেস করে, হসপিটালে এসব কে করলো। তবে আরুম আর কিছু বলার আগেই পিকার ফোন বেজে ওঠে। এদিকে আরুমের বন্ধু আরুমের সাথে দেখা করে হসপিটাল থেকে ফিরে যাচ্ছে। রাস্তায় তান্ত্রী তার বাইক থামাতে ইশারা করে আর তার কাছে লিফট চায়। সুন্দরী মেয়ে দেখে ছেলেটিও বাইক থামিয়ে জিজ্ঞেস করে, তোমার বাড়ি কোথায়। তান্ত্রী আঙুল দিয়ে একদিকে দেখায় আর ছেলেটার বাইকে উঠে বসে। ছেলেটা বাইক চালিয়ে তান্ত্রীকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তবে হঠাৎই ছেলেটা দেখে তারা কেমন যেন একটা ব্রিজের উপর চলে এসেছে, কিন্তু এরকম কোনো ব্রিজ আগে তো সেখানে ছিল না। তান্ত্রী পেছন থেকে ছেলেটাকে জড়িয়ে ধরে আর সাথে সাথে বাইকটা নিজেই চলতে শুরু করে। ছেলেটা আর কিছুতেই বাইকটাকে কন্ট্রোল করতে পারছে না। সে বাইক সহ পাহাড়ের ওপর থেকে নিচে পড়ে যায়। পিকার কাছে যে কলটা এসেছিল সেটা এই অ্যাক্সিডেন্টের খবর দেওয়ার জন্যই হসপিটাল থেকে ফোন করেছিল। পিকা আরুমকে নিয়ে তাড়াতাড়ি হসপিটালে এসে দেখে ছেলেটার স্ত্রী তার পাশে বসে খুব কান্না করছে। আরুমও এসব দেখে অনেক ইমোশনাল হয়ে যায় আর সে তখনই হোস্টেলে ফিরে আসে। আরুম নিজের সব জিনিসপত্র গুছিয়ে হোস্টেল থেকে চলে যেতে চাইছে। পিকা তাকে জিজ্ঞেস করে, তুমি এভাবে ট্রেনিং ছেড়ে চলে যাচ্ছ কেন। আরুম বলে, আমি ট্রেনিং করে কি করব, ফিরে গিয়ে তো আমাকে সারা জীবন দিমাসেরই দেখাশোনা করতে হবে। এমনিতে সে কোথায় আমার কোনো কথা শুনে। সে সব সময় আমার উপরে শুধু ফোর্স করে। প্রথমে আমাকে ড্রিঙ্ক করিয়েছে, আমার সাথে ফিজিক্যাল অ্যাসল্ট করেছে, আর এখন যখন আমি প্রেগনেন্ট হয়ে গেছি আমাকে অ্যাবর্শন করার জন্য ফোর্স করছে। আরুমের এসব কথা শুনে পিকা তো একেবারে শকড হয়ে যায়। এত বড় কথাটা আরুম তাকে এতদিন জানাইনি। পিকা কিছু বলার আগে আরুম আবারও বলে, তুমি তো এমন ভান করছো যেন তুমি কিছুই জানো না। পিকা বলে, সেরকম কিছুই না। 2 মাস আগে আমার সাথে ফ্রেন্ডশিপ করার ট্রাই করেছিল। এরপর যখন সে তার রুমে যাওয়ার জন্য আমাকে জোর করতে থাকে তখনই আমি ওকে ছেড়ে দিয়েছিলাম। এ কারণেই ওর সাথে আমার ব্রেকআপ হয়েছে। কিন্তু এই কথা শুনে আরুম যেন একেবারে বদলে যায়। তার চোখে মুখে ভয়ঙ্কর এক শয়তানের ছায়া ভেসে ওঠে। আরুমকে দেখেই বোঝা যায় কোনো অশরীরী আত্মা তার উপর ভর করেছে। আরুম জোরে চিৎকার করে সেখানেই অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালে পিকা জানতে পারে আরুম আগেই তার রিজাইন লেটার দিয়ে দিয়েছে। পিকা টিটোর সাথে কথা বলতে গেলে টিটো তাকে বলে, আমি তো ওর রিজাইন একসেপ্ট করে ফেলেছি। কেউ যদি এখানে কাজ করতে না চায় তাহলে আমি তাকে জোর করব না। এবার পিকা তাকে হসপিটালের মালিকের কথা জিজ্ঞেস করে, যে এখন পর্যন্ত এখানে একদিনও আসেনি। টিটো হাসতে হাসতে বলে, আসলে আমি হলাম এই হসপিটালের মালিক। আমি আমার নাম ও পরিচয় সবার থেকে লুকিয়ে রেখেছি, কারণ আমি সব স্টাফদের অবজার্ভ করতে চাই। আগের বার কিছু ভুলের কারণে এই হসপিটাল বন্ধ হয়ে গিয়েছিল, তাই আমি চাই না এবার আর সেই রকম কোনো ঝামেলা হোক। পিকা যখন হসপিটাল বন্ধ হওয়ার কথা জিজ্ঞেস করে তখন টিটো কথা কাটিয়ে দিয়ে চলে যায়। কিন্তু এবার পিকা জানতে চায় এই হসপিটাল আসলে কেন বন্ধ হয়েছিল আর এখানে যা কিছু হচ্ছে সেটা কেনই বা হচ্ছে। গুগলে সার্চ করে পিকা জানতে পারে এখানে 5 বছর আগে তান্ত্রী নামের একজন ডাক্তার সুইসাইড করেছিল। সে তান্ত্রীর ছবি সার্চ করে তো একটা ছবিতে তান্ত্রীর সাথে রিঙ্গোকেও দেখতে পায়। ঠিক সেই সময় রিঙ্গো কম্পিউটার রুমের বাইরে এসে দাঁড়ায়। রিঙ্গোকে দেখে পিকা খুব ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। তবে এবার রিঙ্গোর ওপর পিকার সন্দেহ শুরু হয়। পরের দিন রিঙ্গো যখন কোনো কাজে হসপিটাল থেকে বাইরে যায় তখন পিকা লুকিয়ে রিঙ্গোর ব্যাগ চেক করে, যেখানে নিউজ পেপারের ছোট ছোট কাটিং রাখা ছিল। নিউজ পেপারে 5 বছর আগে এই হসপিটালে একজন গাইনোকোলজিস্টে সুইসাইড করার খবর ছাপা আছে। এরপর পিকা রিঙ্গোর ব্যাগ থেকে একটা অ্যালবাম বের করে যেখানে কারো ছবি ছিল
না, কিন্তু আশ্চর্যজনকভাবে মেয়েদের চুল ছিল আর সেই মেয়েদের নামও লেখা ছিল। সেই অ্যালবামে আরুমেরও চুল আছে। তখনই রিঙ্গো হসপিটালে ফিরে আসে, তাই পিকা তাড়াতাড়ি লুকিয়ে পড়ে। রিঙ্গো রুমে এসে ব্যাগ চেক করে, কিন্তু সে অ্যালবামটা কোথাও খুঁজে পায় না। এবার রিঙ্গো তো বেশ ঘাবড়ে যায়। সে যখন অ্যালবাম খোঁজার জন্য বাইরে যায়, এই সুযোগে পিকাও রুম থেকে বেরিয়ে আসে। তবে রুমের বাইরে তার টিটোর সাথে ধাক্কা লেগে যায়। টিটো জিজ্ঞেস করে, তুমি এভাবে দৌড়চ্ছ কেন? পিকা বলে, আমার কাছে রিঙ্গোর এগেনস্টে কিছু প্রমাণ আছে। আমার মনে হয় তান্ত্রীর মৃত্যুর পেছনে রিঙ্গোর হাত আছে। হতে পারে আরুমের সাথে যে ফিজিক্যাল অ্যাসল্ট করেছে সেটাও রিঙ্গোই হবে। এসব শুনে টিটো পিকাকে হসপিটাল থেকে অনেক দূরে নিয়ে যায়। সে বলে, আমি আজও তান্ত্রীর অস্তিত্ব অনুভব করতে পারি। তান্ত্রী এই হসপিটালে একজন গাইনোকোলজিস্ট ছিল। একদিন দেখলাম সে সুইসাইড করে ফেলেছে। এরপর এই হসপিটাল নিয়ে অনেকে অনেক কথা বলতো, আর তাই হসপিটালটা বন্ধ করে দিতে হয়েছিল। আমি জানি না তান্ত্রিক কেন সুইসাইড করেছিল, তবে এটা বলতে পারে তান্ত্রিক খুবই ভালো মেয়ে ছিল। এসব জানার পর পিকা আবারও হসপিটালে ফিরে আসে। সেদিন রাতে পিকা অদ্ভুত একটা স্বপ্ন দেখে। স্বপ্নে সে দেখে তান্ত্রী এডার কোলে মাথা রেখে খুব কান্না করছে। এরপরেই দেখা যায় তান্ত্রী খুব অদ্ভুতভাবে একটা কবর খুঁড়ছে। আরুম তার কাছে যেতেই তান্ত্রী আরুমের হাত ধরে টেনে তাকে কবরের ভেতরে নিয়ে যায়। তখনই পিকার ঘুম ভেঙে গেলে সে বুঝতে পারে এতক্ষণ সে শুধু স্বপ্ন দেখছিল। তবে ঘুমানোর আগে আরুম তার পাশে শুয়েছিল, কিন্তু এখন সে তার বিছানায় নেই। আরুমকে খুঁজতে খুঁজতে সে রুমের বাইরে চলে আসে, আর টিটোকেও কল করে জানিয়ে দেয় যে আরুমকে হসপিটালের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। হঠাৎই পিকা খেয়াল করে হাইড্রোথেরাপি রুমের বাইরে ছাদের কিছুটা অংশ ভেঙে গেছে। তার নিচে একটা সিঁড়িও রাখা আছে। পিকা সিঁড়ি দিয়ে ওপরে উঠে হাইড্রোথেরাপি রুমে আসে। সে অবাক হয়ে দেখে আরুম একটা বাথটাবে বসে আছে, আর কোনো অশুভ শক্তি তার শরীরে ভর করেছে। সে বাথটাবের পানির মধ্যে বসে কি যেন বিড়বিড় করছে। পিকা কাছে যেতেই আরুম পিকাকে ধরে বাথটাবের পানির মধ্যে চুবাতে থাকে। সে তার অপশক্তি দিয়ে বারবার পিকাকে ওপরে ভাসিয়ে দিচ্ছে, আবার তাকে পানির মধ্যে চুবাচ্ছে। এভাবে অনেকবার পানিতে ডোবার কারণে পিকা একেবারে মরার মতো হয়ে যায়। সে কোনো রকমে পানি থেকে মাথা উঠিয়ে দেখে এখন আর আরুম সেখানে নেই। পিকা দেখে হঠাৎ করে সেই রুমটা একেবারে পরিষ্কার ঝকঝকে হয়ে গেছে। রুমের দরজা খুলে বাইরে বেরোতেই সে দেখে টিটো একটা গ্লাসে কি যেন ওষুধ মেশাচ্ছে। কিছুক্ষণ পর সেখানে তান্ত্রী আসে। টিটো গ্লাসের পানিটা তান্ত্রীকে খাইয়ে দেয়। কিছুক্ষণ পর তান্ত্রী অজ্ঞান হয়ে যায়। এই সুযোগে টিটো তান্ত্রীকে ফিজিক্যালি অ্যাসল্ট করে। তান্ত্রীর জ্ঞান ফিরে এলে সে যখন সবকিছু বুঝতে পারে, তখন টিটো তাকে ধমকি দিয়ে বলে, যদি তুমি কথা কাউকে বলো তাহলে আমি তোমার সাথে তোমার ফ্যামিলিকেও মেরে ফেলবো। তবুও তান্ত্রী কাউকে কল করে সবকিছু বলার চেষ্টা করছিল, কিন্তু টিটো এসে তার চুল ধরে টেনে হাইড্রোথেরাপি রুমে নিয়ে যায়। টিটো রেগে গিয়ে বলে, আমি মানা করেছিলাম না তুমি কাউকে কিছু বলবে না, এখন তার শাস্তি ভোগ করো। এটা বলে টিটো তান্ত্রীর চুল ধরে বারবার তাকে বাথটাবের জলে চুবাতে থাকে। অনেকক্ষণ এভাবে চুবানোর কারণে তান্ত্রী সেখানেই মারা যায়। এরপর টিটো সেই দুজন সুইপারকে ডেকে আনে, আর তারা টিটোর কথায় তান্ত্রীর লাশটা ফাঁসিতে ঝুলিয়ে দেয়। এরপর এমনভাবে সবকিছু সেট আপ করে যাতে মনে হয় যেন তান্ত্রী নিজেই সুইসাইড করেছে। তবে ফাঁসিতে ঝুলানোর পরও তান্ত্রী বেঁচে ছিল। যখন তার জ্ঞান ফিরে আসে সে বাঁচার জন্য অনেক চেষ্টা করে। তখনই সেখানে এডা চলে আসে। এডা তান্ত্রীকে সাহায্য করতে যায়, কিন্তু টিটো এসে তাকে থামিয়ে দেয়। পরে তান্ত্রীকে মারার জন্য টিটো তার গলাও কেটে ফেলে। এই সবকিছু দেখার পরে পিকা দেখে সে আবারও জলে ডুবে যাচ্ছে। আরুম তাকে জোর করে জলের নিচে ডুবিয়ে রেখেছে। তখনই সেখানে টিটো এসে জিজ্ঞেস করে, তোমরা এখানে কি করছো? পিকা বলে, এখানে সবকিছু ঠিক আছে, আমি আরুমকে রুমে নিয়ে যাচ্ছি। এটা বলে সে আরুমকে ধরে সেখান থেকে নিয়ে যায়। ততক্ষণে আরুম আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। পিকা জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছিলে? আরুম বলে, আমি নিজেই অ্যাবর্শন করাতে এসেছিলাম। এখানে আরুম পিকার কাছে স্বীকার করে যে টিটোই তাকে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে। এইদিকে তারা রুমে যাওয়ার আগেই আরুম আবারও অজ্ঞান হয়ে যায়। এইদিকে টিটো এসে পিকাকে ধমকি দিয়ে বলে, তুমি যদি এই কথা কাউকে জানাও তাহলে তোমাকেও মেরে ফেলবো। টিটো পিকার সাথেও
জোর জবরদস্তি করা শুরু করে। আর পিকা যখনই তাকে বাধা দিতে যায়, টিটো পিকার হাতে একটা কলম দিয়ে স্ট্যাব করে। পিকা জোরে জোরে চিৎকার করছে আর টিটো ধমকি দিয়ে বলে, তোমার মুখ বন্ধ করো। তবে টিটো আর কিছু করার আগেই পেছন থেকে রিঙ্গো এসে টিটোর গলায় বড় একটা ইনজেকশন ঢুকিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই টিটো অজ্ঞান হয়ে যায়। এরপর রিঙ্গো পিকাকে ধরে বলে, তোমার কিচ্ছু হবে না, তুমি এখন সেফ আছো। আর হ্যাঁ, আমি তান্ত্রীর ফিয়ান্সে ছিলাম, তাই সেদিন তুমি ছবিতে আমাদের দুজনকে একসাথে দেখেছিলে। তান্ত্রী যখন মারা যায় তখন সে প্রেগনেন্ট ছিল, কিন্তু আমি ওই বাচ্চার বাবা ছিলাম না। আমি এটাও জানতাম তান্ত্রীর সাথে যা কিছু হয়েছে সব এই হসপিটালেই হয়েছে, কিন্তু আমি পুলিশকে কিছুই বলতে পারিনি, কারণ টিটো খুবই পাওয়ারফুল লোক। ওর বিরুদ্ধে কিছু বললে সে আমাকেও মেরে ফেলবে। তবে সবকিছুর পরেও আমি তান্ত্রীকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু পরের দিনই হসপিটালে তান্ত্রীর ঝুলন্ত লাশ পাওয়া যায়। রিঙ্গো আরও বলে, আমি জানি তান্ত্রীর আত্মা এখনো এই হসপিটালেই আছে আর সবাইকে হন্ট করছে। সে সবাইকে ভয় দেখাচ্ছে আর নিজের খুনের প্রতিশোধ নিতে চাইছে। আমার মনে হয় এসব বন্ধ করার জন্য আমাদের ওই রুমটা ধ্বংস করে ফেলতে হবে। তারা দুজন কথা বলছে, তখনই টিটোর জ্ঞান ফিরে আসে আর সে পেছন থেকে রিঙ্গোকে চাকু দিয়ে স্ট্যাব করে। এটা করে টিটো নির্লজ্জের মতো হাসতে হাসতে বলে, তুমি ঠিকই বলেছ, তান্ত্রীর পেটে আমারই বাচ্চা ছিল। পিকা ভয়ে আরুমকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর টিটো সেখানে বসে সিগারেট জ্বালিয়ে স্মোকিং করতে থাকে। এখানে একটা ফ্ল্যাশব্যাক থেকে জানা যায় টিটো এমন নরপশুর মতো আচরণ করে কারণ তার বাবাও এরকম ছিল। তার বাবা সবসময় তার মার সাথে ফিজিক্যালি অ্যাসল্ট করত। সে ছোটবেলা থেকে প্রতিদিন এসব দেখে দেখেই বড় হয়েছে। একদিন সে এসব শেষ করার কথা ভাবে আর তার বাবার জুসে বিষ মিশিয়ে তার বাবাকে মেরে ফেলে। সিন বর্তমানে এলে টিটো ভাবে, এবার বাবার মতোই সবাইকে মেরে ফেলার সময় এসে গেছে। এটা বলে সে আরুম আর পিকাকে খুঁজতে বেরিয়ে পড়ে। সে আরুম আর পিকাকে মারতে যায় আর এদিকে দেখা যায় রিঙ্গো এখনো বেঁচে আছে। সে কোনো রকমে ক্ষতস্থানে ব্যান্ডেজ করে হাইড্রোথেরাপি রুমটা ধ্বংস করতে যায়। এদিকে টিটো পিকা আর আরুমকে মারতেই যাবে, তখনই এডা এসে টিটোর বুকে চাকু ঢুকিয়ে দেয়। এডা বলে, অনেক হয়েছে তোমার অত্যাচার, তোমার খেলা এখানেই শেষ। এরপর এডা আরুমের কাছে এসে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? আরুম জিজ্ঞেস করে, আপনি কি তান্ত্রীকে চেনেন? এডা তান্ত্রীর নাম শুনে খুবই চমকে ওঠে আর বলে, হ্যাঁ আমি চিনি। এরপর আরুম এডাকে ধরে এডার নাকের সাথে তার নাক টাচ করে। এডার মনে পড়ে যায় এমনটা তো তার সাথে শুধু তান্ত্রিক করত। এডা ফিল করতে পারে আরুমের ভেতরে আর কেউ নয়, তান্ত্রীরই আত্মা আছে। এডা কাঁদতে কাঁদতে তাকে বলে, আমি আজও তোমাকে খুব মিস করি। তবে এডা আর কিছু বলতেই যাবে, তখনই পেছন থেকে টিটো এসে এডার ওপর হামলা করে দেয়। এরপর টিটো আরুমকেও মারতে যায়, কিন্তু সে জানে না যে আরুমের শরীরে তান্ত্রী ভর করেছে। আরুম টিটোকে লাথি দিয়ে দূরে ছুঁড়ে ফেলে দেয়। এরপর সে টিটোর বুকের উপরে উঠে বসে। আরুম নখ দিয়ে টিটোর চোখ উপড়ে ফেলে। সে চাকু দিয়ে টিটোকে মারতেই যাবে, তখনই পিকা চিৎকার করে বলে, ব্যাস যথেষ্ট হয়েছে, এখন এসব বন্ধ করো, তোমার প্রতিশোধ নেওয়া পূর্ণ হয়েছে, তোমার আত্মাকে এখন মুক্তি পেতে হবে। রিঙ্গো হাইড্রোথেরাপি রুমটা ধ্বংস করে দিয়েছে, এবার তোমার আত্মা মুক্তি পেয়ে যাবে। এটা শুনেই তান্ত্রী আরুমের শরীর থেকে বেরিয়ে চলে যায়। এরপর পিকা আরুমকে নিয়ে সেখান থেকে চলে যায়। সিন কাট হয়ে কয়েকদিন পরের ঘটনা দেখানো হয়। টিটো এখন জেলে বন্দি। একদিন টিটোর ওয়াইফ তার সাথে দেখা করতে আসে। সে বলে, আমি আগেই হসপিটালে তান্ত্রীর আত্মাকে দেখতে পেয়েছিলাম, তাই আমি তোমাকে বারবার সাবধান করেছিলাম, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনলে না। টিটো যখন সামনে এগিয়ে আসে তখনই দেখা যায় তান্ত্রীর আত্মা আসলে কোথাও যায়নি। সে এবার টিটোর ওয়াইফের শরীরে ভর করেছে, কারণ তার প্রতিশোধ এখনো শেষ হয়নি। তার প্রধান খুনি টিটো এখনো বেঁচে আছে, আর টিটোকে না মারা পর্যন্ত সে দুনিয়া ছেড়ে কোথাও যাবে না। এটা দেখিয়েই এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়।